আমরা একটা জরুরি ইন্টেলিজেন্স ব্রিফিং নিয়ে এসেছি। বিষয় অপারেশন এপিক ফিউরি। এটা এমন একটা ভূ রাজনৈতিক সংকট যার অর্থনৈতিক প্রভাব কিন্তু ইতোমধ্যে সারা বিশ্বে ছড়াতে শুরু করেছে। চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক কী ঘটছে। আসলে পুরো বিষয়টা কিন্তু একটা প্রশ্নের চারপাশে ঘুরছে। কি হবে যদি হঠাৎ করে বিশ্বের প্রধান তেলের সাপ্লাই লাইনটা কেটে দেওয়া হয়? এর ধাক্কাটা ঠিক কোথায় গিয়ে লাগবে? এই একটা প্রশ্নে কিন্তু এই সংকটের আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরে। তো আমরা চারটা ভাগে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে জানব এই অপারেশন এপিক ফিউরির পেছনের কারণটা কি। এরপর দেখব হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ। তারপর বুঝব এর ফলে যে গ্লোবাল অয়েল শক তৈরি হয়েছে সেটার প্রভাব কি। আর সবশেষে এই পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য একটা প্ল্যান নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, অপারেশন এপিক ফিউরি। দেখুন, এই লড়াইয়ের পেছনে স্ট্র্যাটেজিক কারণগুলো না বুঝলে এর অর্থনৈতিক প্রভাবটা ঠিকমতো বোঝা যাবে না। তো ব্যাপারটা শুরু হলো কিভাবে? ২০২৪ সালের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে অপারেশন এপিক ফিউরি নামে একটা যৌথ হামলা শুরু করে। তাদের মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক আর সামরিক ঘাঁটিগুলো। স্বাভাবিকভাবেই ইরানও চুপ করে বসে থাকেনি, তারাও পাল্টা ড্রোন আর মিসাইল হামলা শুরু করে। আর এভাবেই পরিস্থিতি খুব দ্রুত একটা বড়সড় সংঘাতের দিকে চলে যায়। এখানে যে বিষয়টা ভাবার মতো তা হল, কোনো পক্ষই কিন্তু পিছু হটতে রাজি নয়। একদিকে আমেরিকা আর ইসরায়েল চাইছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি শেষ করে দিয়ে ওই অঞ্চলে নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করতে, আর অন্যদিকে ইরানও পাল্টা চাল হিসেবে বিশ্বের অর্থনীতিকে ব্যবহার করছে। তারা এটা প্রমাণ করতে চায় যে তাদের ওপর হামলা করলে এর মূল্য শুধু তাদের একার নয়, বরং পুরো বিশ্বকেই চুকাতে হবে। এই জেদাজেদির কারণে সংকটটা আরও গভীর হচ্ছে। আর ইরান ঠিক এখানেই তাদের সবচেয়ে বড় তাসটা খেলেছে, হরমুজ প্রণালী। এটাই সেই জায়গা যেখানে একটা মিলিটারি কনফ্লিক্ট সরাসরি একটা গ্লোবাল ইকোনমিক ওয়ারে পরিণত হয়েছে। আচ্ছা, এই চোক পয়েন্ট জিনিসটা কি? সহজ ভাষায় বললে, একটা চোক পয়েন্ট হচ্ছে এমন একটা সরু রাস্তা বা জলপথ যার ওপর দিয়ে প্রচুর পরিমাণে বাণিজ্য চলে, বিশেষ করে তেল। যার হাতে এই চোক পয়েন্টের নিয়ন্ত্রণ থাকে, সে এক কথায় পুরো বিশ্বের অর্থনীতির একটা সুইচ অন অফ করার ক্ষমতা রাখে। আর হরমুজ প্রণালী হল ঠিক তেমনই একটা চোক পয়েন্ট। শুধু এই একটা সংখ্যা দেখুন, ৩০%। ভাবা যায়, সারা পৃথিবীতে জাহাজে করে যত তেল আনা নেওয়া হয় তার প্রায় 1/3 যায় এই ছোট্ট একটা প্রণালী দিয়ে। এটা থেকে বোঝা যায় আমাদের গ্লোবাল সাপ্লাই চেইনটা কতটা নাজুক আর মাত্র একটা জায়গার উপর নির্ভরশীল। মানে, সহজ কথায় যা দাঁড়ালো সেটা হলো, যেটাকে আমরা এতদিন বিশ্বের প্রধান এনার্জি সাপ্লাই লাইন বা জ্বালানি ধমনী হিসেবে জানতাম, সেটা এখন একটা অ্যাক্টিভ যুদ্ধক্ষেত্র। আর এই নতুন বাস্তবতা কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য একটা বিরাট বিপদ সংকেত। তো এই যে হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে গেল, এর ইফেক্টটা এর ধাক্কাটা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, চলুন সেটা দেখি। এটা অনেকটা ডমিনো পড়ার মতো, একটা জায়গায় ধাক্কা লাগলে তার প্রভাব সবখানে পড়ে। এই যে সিচুয়েশনটা, অর্থনীতিবিদরা এটাকে বলেন অয়েল শক। এটা এমন একটা পরিস্থিতি যখন তেলের দাম হঠাৎ করেই আকাশছোঁয়া হয়ে যায়, আর এর ফল হিসেবে বিশ্বজুড়ে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেয়, অর্থনৈতিক মন্দা শুরু হয়, আর সাপ্লাই চেনগুলো ভেঙে পড়ে। আমরা কিন্তু এখন ঠিক সেরকমই একটা পরিস্থিতির দিকেই এগোচ্ছি। এই চার্টটা একবার দেখুন। একটা অয়েল শকে সরাসরি প্রভাব হলো ভয়াবহ মুদ্রাস্ফীতি। যে মুদ্রাস্ফীতি এখন 3.5% আছে, সেটা খুব সহজেই 15% বা তারও বেশি হয়ে যেতে পারে। ব্যাপারটা শুধু সংখ্যার খেলা না, এর সোজা মানে হলো আমাদের পকেটে থাকা টাকার দাম হু হু করে কমে যাবে। আর এই জিনিসটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রভাব ফেলবে, তাই না? দেখুন, গাড়ি তেলের খরচ থেকে শুরু করে যাতায়াত ভাড়া, রান্নার গ্যাস, বিদ্যুৎ বিল, চাল ডাল তেল, এমনকি বিদেশ থেকে আসা যে কোনো পণ্যের দাম, সবকিছুই নাগালের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এটা একটা পরিবারের পুরো বাজেটকেই কিন্তু ওলটপালট করে দিতে পারে। তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো,
এখন করণীয় কি? এই যে একটা অর্থনৈতিক ঝড় আসছে, এর মধ্যে একজন সাধারণ মানুষ বা একজন বিনিয়োগকারী হিসেবে নিজেকে বাঁচানোর জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে? চলুন এবার সেই কৌশলগুলো নিয়ে কথা বলি। একটা কথা মাথায় রাখতেই হবে, এরকম একটা গ্লোবাল ক্রাইসিসে টিকে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত অর্থনৈতিক ঢাল বা ফাইন্যান্সিয়াল শিল্ড তৈরি করাটা এখন আর কোনো শখের বিষয় না, এটা একেবারে অপরিহার্য। এই শিলটা বানানোর জন্য মূলত 3টা স্টেপ নিতে হবে। 1. চেষ্টা করতে হবে ফরেন কারেন্সিতে, যেমন ডলারে আয় করার। 2. একটা খুব কড়া ক্রাইসিস বাজেট বানিয়ে সেটা মেনে চলতে হবে। আর 3. সঞ্চয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আর অপ্রয়োজনীয় লোন বা ঋণ যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। এই 3টার মধ্যে আমার মতে সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি হচ্ছে বৈদেশিক মুদ্রায় আয় করা। বিশেষ করে যারা রিমোট টেকনোলজি সেক্টরে কাজ করেন, যেমন ধরুন ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ। কারণ যখন দেশের টাকার মান কমে যেতে থাকে, তখন ডলারে আয় করাটা আপনার জন্য একটা দারুণ হেজ বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। এটা আপনার ক্রয় ক্ষমতা যেমন বাঁচিয়ে রাখবে, তেমনি লোকাল মার্কেট যতই খারাপ হোক না কেন আপনার আয়ের একটা স্থিতিশীলতাও দেবে। এখানে একটা স্যাম্পল ক্রাইসিস বাজেট দেখানো হয়েছে, খেয়াল করে দেখুন। মূল আইডিয়াটা হলো আপনার মোট আয়ের একটা বড় অংশ, এখানে যেমন 25% সরাসরি সেভিংস আর ঋণ শোধ করার জন্য সরিয়ে রাখতে হবে। আর যেগুলো নিতান্তই জরুরি নয়, এমন সব খরচ যেমন বাইরে খাওয়া, শপিং বা বিনোদন, সেগুলো হয় একদম কমিয়ে আনতে হবে অথবা পারলে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো আমাদের সবাইকে ভাবাবে। আজকের এই পৃথিবীতে যেখানে এক দেশের অর্থনীতির সাথে আর এক দেশের অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেখানে কি আসলেই এমন কোনো বিনিয়োগ সম্ভব যা ভূরাজনৈতিক ঝুঁকি থেকে পুরোপুরি নিরাপদ? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো ভবিষ্যতের সেরা বিনিয়োগ কৌশলটা লুকিয়ে আছে।